নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রাবতী নিজের নাক মুখ ঢেকে রেখেছিল, কিন্তু ওকে চিনতে অসুবিধা হচ্ছিল না। আর যে দৃশ্য বীরেন্দ্র প্রতাপের সামনে ছিল তা দেখে ও স্তম্ভিত হয়ে গেল। ঘরে ছড়ানো বিষাক্ত ধোঁয়া আর চন্দ্রাবতীর হাতে ছুরি পরিষ্কার বোঝাচ্ছিল যে ও রাজমাতাকে হত্যার উদ্দেশ্যেই এখানে এসেছিল। বীরেন্দ্র প্রতাপের রক্ত গরম হয়ে গেল। ও নিজের তলোয়ার বার করে চিৎকার করলো, চন্দ্রাবতী! চন্দ্রাবতীও চমকে দেখলো আর দ্রুত বলল, বীরেন্দ্র প্রতাপ, এক্ষুনি নিজের মুখ ঢেকে নিন, না হলে এই বিষাক্ত ধোঁয়ায় আপনি অচেতন হয়ে যাবেন। আর রাজমাতাকে তুলতে আমাকে সাহায্য করুন। একথা বলে ও অচেতন গার্গীর দিকে এগিয়ে গেল, আর বীরেন্দ্র প্রতাপ নিজের তলোয়ার নিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ধোঁয়ার জন্য ও একদম কাঁচতে লাগলো। ওর চোখ জ্বালা করতে লাগলো। এতক্ষণে বীরেন্দ্র প্রতাপের দেহরক্ষী সুমন্ত কিছু সৈন্য নিয়ে চলে এসেছে। মহারাজ, পিছনে সরে যান! সুমন্ত বীরেন্দ্র প্রতাপকে পিছনের দিকে টেনে বলল, এই ধোঁয়া বিষাক্ত, ছেড়ে দাও আমাকে! বীরেন্দ্র প্রতাপ ঝটকা দিয়ে বলল, চন্দ্রাবতী রাজমাতাকে হত্যা করতে চায়, আমি আজ ওকে জীবিত ছাড়ব না, ওকে টুকরো টুকরো করে দেব আজ। একথা বলার পর বীরেন্দ্র প্রতাপ টলমল করছিল। সুমন্ত দ্রুত নিজের মুখে চাপা দিল আর বীরেন্দ্র প্রতাপকে ঘরের বাইরে টেনে আনলো। চন্দ্রাবতী ওকে ডাকলো, সুমন্ত, রাজমাতাকে এক্ষুনি এখান থেকে তুলে মহারাজের ঘরে নিয়ে যাও। সুমন্ত দ্রুত ভিতরে ঢুকলো আর অচেতন গার্গীকে কোলে তুলে নিয়ে বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে দৌড়ালো। চন্দ্রাবতীও দ্রুত ওর পিছন পিছন যেতে লাগলো, কিন্তু তখনই বীরেন্দ্র প্রতাপ ওর রাস্তা আটকে দাঁড়ালো। ও এতক্ষণে নিজেকে সামলে নিয়েছিল আর ধোঁয়ার হাত থেকে বাঁচার জন্য নিজের মুখ ঢেকে নিয়েছিল। দাঁড়াও চন্দ্রাবতী! বীরেন্দ্র প্রতাপ নিজের তলোয়ার হাওয়ায় ঘোরাতে ঘোরাতে বলল, কাল রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি রাজমাতার উপর সামান্য কোনো আঁচ আসে তাহলে আমি তোমাকে নিজের হাতেই মারব। চন্দ্রাবতী এই কথায় কোনো পরোয়া না করেই বলল, আমার রাস্তা আটকেও না বীরেন্দ্র, না হলে রাজমাতাকে বাঁচানো মুশকিল হবে। আমি প্রতিদিনের মতো আজও ওনার চিকিৎসা করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম এখানে কেউই ছিল না, অমর্ত্যও ছিল না, আর ঘরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। নিচে মেঝেতে এই ছুরি পড়েছিল, আমি এটা যেই তুলেছি অমনি তুমি ঘরে এসে ঢুকেছ। সময় নষ্ট করো না, সরো, আমাকে রাজমাতার চিকিৎসা করতে দাও। এতক্ষণে মোহিনী আর বজ্রকেতু সেখানে দৌড়তে দৌড়তে এসে পৌঁছলো। ততক্ষণে ওই বিষাক্ত ধোঁয়া কেটে গিয়েছিল। মহারাজ, এটা কি হচ্ছে এখানে? মোহিনী অস্থির হয়ে বলল, আর আর মা কোথায়? উনি ঠিক আছেন তো? আমি তো কালকেই আপনাকে সাবধান করেছিলাম মহারাজ, এখনই রানীমহলে কেউ জীবিত বাঁচবে না, রাজমাতাও নয়। ওর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী রেগে চিৎকার করে বলল, চুপ কর ধূর্ত! মহারাজের কান ভারী করা বন্ধ কর তুই। এইসব তোর আর তোর বাবার চাল। যখন তুই আমাকে রাস্তা থেকে সরাতে পারলি না তখন সোজা রাজমাতার উপর হামলা করালি, কিন্তু আমি এখন তোর প্রাণ নিয়ে নেব। একথা বলে চন্দ্রাবতী হাতে ধরা ছুরি মোহিনীর দিকে তুলল। মোহিনী ভয়ে চিৎকার করে উঠল আর দ্রুত বীরেন্দ্র প্রতাপের পিছনে লুকিয়ে পড়ল। চন্দ্রাবতী! রাগে আগুন হয়ে থাকা বীরেন্দ্র প্রতাপ নিজের তলোয়ার নিয়ে চন্দ্রাবতীর দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তখনই একটা মজবুত তলোয়ার ওর তলোয়ারকে আটকে দিল। দুটো তলোয়ার একে অপরের সঙ্গে ধাক্কায় ওপরে আটকে দাঁড়িয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ দেখল ওর সামনে অমর্ত্য দাঁড়িয়েছিল। অমর্ত্য, এটা কি ধরনের বোকামি? বীরেন্দ্র প্রতাপ দাঁত পিষে বলল। অমর্ত্য রাগে গর্জন করল, বোকামি তো আপনি করছেন বড় কুমার,
ওদিকে রাজমাতার প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে, আর আপনি এখানে বেকার বাজে সময় নষ্ট করছেন। বীরেন্দ্র প্রতাপের যেন একটা ঝটকা লাগলো। অমর্ত্যের কথা তার ঠিক মনে হলো। এই সময় গার্গীর প্রাণ বাঁচানোই বেশি দরকার ছিল। তখনই অমর্ত্য ওর তলোয়ার হাওয়ায় দুলিয়ে বলল, শুনুন বড় কুমার, যদি আপনি চন্দ্রাবতীকে দোষী মানেন, তাহলে আমিও মোহিনীকে দোষী মনে করি। যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকেই আমি দেখছি এ রোজ কোনো না কোনো চাল চালছে, আর আজ এ রাজমাতার বিরুদ্ধে চাল চলেছে। এর জন্য যদি আপনি চন্দ্রাবতীকে প্রাণে মারতে চান, তাহলে আমিও মোহিনীকে প্রাণে মেরে দেব। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ স্তম্ভিত হয়ে গেল। অমর্ত্য দাপট দেখে মোহিনী আর ওর বাবা বজ্রকেতু পুরোপুরি ঘাবড়ে গেল। তোমার এত সাহস অমর্ত্য? বীরেন্দ্র প্রতাপ নিজের হুঁশ হারিয়ে ফেলল। তুমি কি বললে? আমার পাটরানীর উপর তলোয়ার তুলবে তুমি? আগে হ্যাঁ বড় কুমার, অমর্ত্য দাপট দেখিয়ে বলল। ভুলে যাবেন না, আমার এই অধিকার আছে। রাজমাতার স্থান আপনার থেকে উঁচুতে, আর আমার বিশ্বস্ততা আপনার প্রতি নয়, বরঞ্চ ওনার প্রতি। আপনি যদি আমাকে আটকাতে চেষ্টা করেন, তো তার পরিণতিও আপনি জানেন। রাজমাতার কাছে একটা আলাদা সেনাবাহিনী আছে। বীরেন্দ্র প্রতাপ একথা শুনে স্তম্ভিত হয়ে গেল, কিন্তু ও জানতো যে অমর্ত্য ঠিক কথাই বলছে। রাজমাতার কাছে আলাদা শক্তিশালী লোকবল ছিল। তুমি আমাকে ধমকাচ্ছ অমর্ত্য? ও বলল। তো অমর্ত্য ধীরে হেসে বলল, আপনি এটা ধমকানোই ভেবে নিন, আর এখন তাড়াতাড়ি নিজের সিদ্ধান্ত আমাকে জানান। আপনি চন্দ্রাবতীর প্রাণ নিতে চান, নাকি মোহিনীর প্রাণ বাঁচাতে চান? বীরেন্দ্র প্রতাপকে অসহায় দেখাচ্ছিল। ও নিজের তলোয়ার নামিয়ে নিয়ে বলল, মোহিনীকে ছেড়ে দাও অমর্ত্য। আমি চন্দ্রাবতীর প্রাণ নেব না, কিন্তু হ্যাঁ, এখন চন্দ্রাবতী রাজমাতার চিকিৎসা করবে না, এমনকি ওনার পাশে যাওয়ারও অনুমতি থাকবে না ওর। বলে ও রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। বজ্রকেতু মোহিনীকে নিয়ে বীরেন্দ্র প্রতাপের পিছনে ছুটল। অমর্ত্য চন্দ্রাবতীকে একদিকে নিয়ে গিয়ে বলল, শোনো চন্দ্রাবতী, আমি তোমাকে কিছু বলতে চাই। ও বলতেই যাচ্ছিল, তো চন্দ্রাবতী একেবারে চিৎকার করে বলে উঠল, অমর্ত্য নিচে ঝুঁকে পড়ো। বলে ও নিজে ঝুঁকে বসে পড়ল। কিন্তু অমর্ত্য কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকাতে লাগলো। কিন্তু হঠাৎ একসাথে অনেকগুলো তীর এসে অমর্ত্য শরীরে বিঁধে গেল। অমর্ত্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেল। চন্দ্রাবতী দ্রুত অমর্ত্য তলোয়ার নিয়ে সামনের দিকে দৌড়ে গেল। তো ও রাজমহলের গলিতে কালো রঙের পোশাক পরা দুজন মুখোশধারীকে দেখতে পেল। সৈনিকরা! চন্দ্রাবতী জোরে চিৎকার করলো, ধরো এদের! চন্দ্রাবতীর চিৎকার শুনে দুজন মুখোশধারী দ্রুত সেখান থেকে পালালো। অমর্ত্যর আর্তরব শোনা গেল, চন্দ্রাবতী দাঁড়াও। চন্দ্রাবতীর মনে পড়ল অমর্ত্য ওকে কিছু বলতে চাইছিল। সঙ্গে সঙ্গে দৌড়ে ওর পাশে এলো। অমর্ত্য ভাঙা ভাঙা গলায় বলল, আমি 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 তোমাকে আর অগ্নিকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। মোহিনীর বিরুদ্ধে আমি চাল চেলেছিলাম। এই এই বিষাক্ত ধোঁয়া আমি রাজমাতার ঘরে তৈরি করেছিলাম, যাতে যাতে তুমি। বলতে বলতে অমর্ত্য শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। চন্দ্রাবতী হয়রান হয়ে ওকে দেখতে লাগলো। ওর বিশ্বাসই হচ্ছিল না যে খোদ অমর্ত্যই রাজমাতাকে এরকম মরণাপন্ন অবস্থায় ফেলে দিতে পারে। কিন্তু কেন? ও চন্দ্রাবতীকে কি বলতে চাইছিল? অমর্ত্যের মৃত্যুর খবর পুরো রাজমহলে ছড়িয়ে পড়ল। বীরেন্দ্র প্রতাপ এই খবরকে একেবারে পাত্তাই দিল না। ও এখন
গার্গীকে নিয়ে খুবই চিন্তামগ্ন ছিল। তিনি এখনো বেহুশ ছিলেন। রাজবৈদ্য সমেত অন্যান্য বৈদ্য হাকিমরা মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। এতক্ষণ ধরে আপনারা করছেনটা কি? বীরেন্দ্র প্রতাপ ধৈর্য হারিয়ে বলল। এতক্ষণ ধরে আমার মায়ের জ্ঞান কেন ফিরল না? রাজবৈদ্য নিজের মাথা নিচু করে ভয় পেয়ে বলল, ক্ষমা করবেন মহারাজ, ওই ধোঁয়ায় এমন কোনো বিষ ছিল যার চিকিৎসা আমরা জানি না। ধোঁয়া রাজমাতার ফুসফুসে গিয়ে জমা হয়ে গিয়েছে। চুপ করো, আমি কিচ্ছু শুনতে চাই না, বীরেন্দ্র প্রতাপ গর্জন করে বলল। যেভাবে হোক মার জ্ঞান ফেরাও, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। উপস্থিত বৈদ্য হাকিমরা প্রচন্ড ভয় পেয়ে গেল। একজন বুড়ো হাকিম বীরেন্দ্র প্রতাপকে বলল, মহারাজ, আপনি নিশ্চয়ই আমাদের শুলে চড়িয়ে দেবেন, কিন্তু রাজমাতার প্রাণ বাঁচানোর জন্য এক্ষুনি অন্য কোনো ব্যবস্থা করুন। যদি সন্ধ্যা পর্যন্ত এনার জ্ঞান না ফেরে তাহলে। ও নিজের কথা অসম্পূর্ণ ছেড়ে দিল, কিন্তু তা শুনে বীরেন্দ্র প্রতাপ ভিতর পর্যন্ত কেঁপে উঠল। এখন কি করব আমি? এখন তো একটাই রাস্তা, চন্দ্রাবতী। কিন্তু আমার তো ওর সামনে মাথা নোয়ানোর কোনো ইচ্ছেই নেই, কেননা আমি জানি ও আমার অসহায়তার সুযোগ নেওয়ার চেষ্টা করবেই করবে। তাহলে তাহলে কি করে বাঁচাবো রাজমাতাকে? বীরেন্দ্র প্রতাপ একটা প্রবল দ্বন্দ্বে পড়ে গেল। ওদিকে চন্দ্রাবতী অমর্ত্যর মৃত্যুতে অস্থির হয়ে পড়েছিল। ও ভাবতে ভাবতে নিজের ঘরের দিকে যাচ্ছিল। অমর্ত্য এরকম কেন করলো? ওর লক্ষ্য কি ছিল যার জন্য ওর প্রাণ চলে গেল? চিন্তিত চন্দ্রাবতী যেই ওর ঘরে ঢুকল, অমনি চমকে উঠল। সামনের আসনে রাজকুমার সূর্যপ্রতাপকে বসে থাকতে দেখল, আর সোনাল ঘরের এক কোনায় চুপচাপ বসেছিল। প্রণাম মহারানী মা, সূর্যপ্রতাপ উঠে দাঁড়িয়ে বলল। কিন্তু তাকে দেখে চন্দ্রাবতীর মনে সন্দেহ সৃষ্টি হতে লাগলো, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, তুমি এখানে কি করছো কুমার? আপনার জন্য প্রতীক্ষা, সূর্যপ্রতাপ মৃদু হেসে বলল। আর তাও বড়ই অস্থির চিত্তে, কেননা এখন রাজমহলে কেবল আপনিই আছেন যার কাছে আমি অধিকারের সঙ্গে আসতে পারি। দাদা তো আমাকে ষড়যন্ত্র করার অপরাধী সাব্যস্ত করে উদয়নগরের প্রাসাদে পাঠিয়ে দিয়েছিলেন। উর্বশীকে বিয়ে করার সময়ও আমাকে ডেকেও পাঠাননি। এমনকি উনি তো আমাকে রাজমাতার মরণাপন্ন হওয়ার খবরটাও দেওয়ার প্রয়োজনই মনে করেননি। তো যাই হোক, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি চলে এলাম। তাকে মাঝখানে থামিয়ে দিয়ে চন্দ্রাবতী বলে উঠল, কিন্তু তোমার এটা কেন মনে হলো তুমি আমার কাছে অধিকারপূর্বক আসতে পারো? কেননা আপনি আর আমি একই নৌকোর যাত্রী মহারানীমা। সূর্যপ্রতাপের হাসি আরো গভীর ও ইঙ্গিতপূর্ণ হলো। যতই আমার কাছ থেকে আপনি লুকোন, আমি জানি আপনার লক্ষ্য কি। চন্দ্রাবতী এবার ওকে ধমকে বলে উঠল, নিজের সীমার মধ্যে থাকো কুমার, তোমার আর আমার রাস্তা আলাদা।
আমি তোমার মতো মহারাজকে মারার ষড়যন্ত্র করিনি। কিন্তু সূর্যপ্রতাপ নির্লজ্জের মতো হেসে বলল, আপনি হয় আমাকে এখনো আপনার লক্ষ্য বলতে ভয় পাচ্ছেন, আর আর না হলে আপনি আপনার নৌকোয় অগ্নি সিংকে যাত্রী করে নিয়েছেন। এই জন্য এখন আপনার আমাকে প্রয়োজন নেই। কিন্তু ওই অগ্নি সিং তো এখন কাল কুঠুরিতে বন্দি আছে, আর মহারাজ ওকে মৃত্যুদণ্ড দিয়েই ছাড়বেন। তখন আপনি কি করবেন? আর এটা ভুলে যাবেন না, মোহিনীর ষড়যন্ত্রের হাত থেকে আমি আপনাকে বাঁচিয়েছিলাম মহারানী মা। আর একবার তো আমি আপনার প্রাণ পর্যন্ত বাঁচিয়েছিলাম। ওসব তো তুমি নিজের স্বার্থের জন্য করেছিলে কুমার। চন্দ্রাবতীর গলার স্বর কঠিন হতে লাগলো। আবার আবার আমার পরিস্থিতির লাভ নিতে এসেছো তুমি। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই যে তোমাকে আমার কোনো দরকার নেই। এই জন্য এক্ষুনি এখান থেকে চলে যাও। চন্দ্রাবতীর এই রূপ দেখে সূর্যপ্রতাপ রেগে গেল। ঠিক আছে মহারানী মা, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি তো যাচ্ছি, কিন্তু খুব শিগগিরই আপনাকে আসতে হবে আমার কাছেই। কেননা রাজমহলে যে ষড়যন্ত্র চলছে তাতে আপনাকে আর আপনার প্রিয় অগ্নি সিংকে কেবল এই আমি বাঁচাতে পারি। ধমকি শুনে চন্দ্রাবতীও খুব রেগে গেল, কিন্তু পরমুহূর্তেই ওর মাথায় বিদ্যুৎ চমকালো, আর ও বুঝতে পারল অমর্ত্য ওকে কি বলতে চাইছিল। তখন দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। ও চমকে দেখল তো দরজায় সুমন্তকে দাঁড়িয়ে থাকতে দেখল। প্রণাম মহারানী মা, মহারাজ আপনার সঙ্গে দেখা করতে চান, বাইরে উনি আপনার জন্য অপেক্ষা করছেন বলে সুমন্ত বাইরে চলে গেল। চন্দ্রাবতীর ঠোঁট হাসিতে ভরে উঠল। সেও ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে বীরেন্দ্র প্রতাপ চুপ করে দাঁড়িয়েছিল। বলুন মহারাজ, চন্দ্রাবতী বলল। আপনি নিজে এখানে আসার কষ্ট করলেন কেন? অমর্ত্যের সঙ্গে যে সওদা করেছিলেন, আপনি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তা কি ভুলে গেছেন? আবার কি আমার প্রাণ নিতে চান আপনি? কিন্তু চন্দ্রাবতীর এই কটাক্ষ সহ্য করে বীরেন্দ্র প্রতাপ বলল, আমি রাজমাতাকে হারাতে চাই না, এই জন্য ওনার চিকিৎসা করো, আর যেভাবে হোক ওনার জ্ঞান ফেরাও। চন্দ্রাবতী এখন একেবারে হেসে ফেলে বলল, আমি তো এ কাজ করার জন্য প্রথম থেকেই তৈরি ছিলাম, তাও বিনামূল্যে। কিন্তু আপনি আপনার প্রিয়তমা পাঠশানীর কথায় ভুলে আমাকে থামিয়ে দিয়েছিলেন। এই জন্য এখন এই কাজের জন্য আমার দাম চাই। বীরেন্দ্র প্রতাপ ওর দিকে দেখে গম্ভীর গলায় বলল, আমি জানতাম তুমি এরকমই কিছু করবে, কিন্তু কোনো মূল্যই আমার মায়ের প্রাণের চেয়ে বেশি মূল্যবান নয়। তাই তাড়াতাড়ি বলো কি চাই তোমার। এক পলকের জন্য থেমে চন্দ্রাবতী একটু উঁচু গলায় বলল, আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে। প্রথম শর্ত, আপনি এক্ষুনি অগ্নি সিংকে কাল কুঠুরি থেকে মুক্ত করে দেবেন। আর দ্বিতীয় শর্ত, বিক্রমগড়ের মহারানী পদে চিরকালের জন্য আমিই থাকব। কিন্তু এখন আমি আর এই রানী মহলে থাকতে চাই না, আমার জন্য একটা আলাদা মহল চাই। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপের
একটা ঝটকা লাগলো, আর ও আগুন চোখ নিয়ে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। তো বীরেন্দ্র প্রতাপ কি মেনে নেবে চন্দ্রাবতীর এই দুটো শর্ত? চন্দ্রাবতী কি বাঁচাতে পারবে রাজমাতার প্রাণ? অমর্ত্যর কি উদ্দেশ্য ছিল জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।